কক্ষকের আকৃতি যদি জানতে চাই, আমরা শেপ অফ দ্য অরবিটাল যদি জানতে চাই, তার আগে দু একটা জিনিস বলে দিই। একজন বিজ্ঞানী নাম হচ্ছে শডিঞ্জার। এই শডিঞ্জার ওই কক্ষকের আকৃতি নির্ণয় করার জন্য একটা সমীকরণ দিয়েছিলেন, যেটা শডিঞ্জারের তরঙ্গ সমীকরণ নামে পরিচিত। ওয়েভ ইকুয়েশন অফ শডিঞ্জার। এই যে পার্টটা আছে, এই পার্টটাও কিন্তু আমাদের এইচএস এর সিলেবাসের অন্তর্গত নয়, তবে এটা একটু বলে দিলে সুবিধা হয় বুঝতে। শডিঞ্জার সমীকরণটা কি? শডিঞ্জার সমীকরণ হচ্ছে d2 psi by dx2 plus d2 psi by dy2 d2 psi by dz2 বা dz স্কোয়ার যা বলবে 8 pi square m ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ই মাইনাস ক্যাপিটাল ভি ইন্টু সাই ইকুয়ালস টু 0। এই সমীকরণটা শডিঞ্জার সমীকরণ নামে পরিচিত, বা শডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, ওয়েভ ইকুয়েশন নামে পরিচিত। এই সমীকরণটাকে সমাধান করে বিভিন্ন কক্ষকের আকৃতি জানা যায়। আমরা আগেও জেনেছি যে একটি নির্দিষ্ট মুহূর্তে কোনো ইলেকট্রনের সঠিক অবস্থান জানা সম্ভব নয়, মানে একদম নির্দিষ্টভাবে জানতে পারি না আমরা। যদি সেটা একটা নির্দিষ্ট বেগে ঘুরছে, তাহলে তরঙ্গায়িত পথে যদি ঘোরে, ওয়েভ মোশনে যদি সে যায় ইলেকট্রনটা, তাহলে তার সঠিক অবস্থান না জানলেও, নির্ণয় করতে না পারলেও, কণাটির দ্বারা যে ইলেকট্রনের মেঘ তৈরি হয়, ওই মেঘটার যে অঞ্চল তার পাওয়ার সম্ভাবনা, সেই ইলেকট্রন মেঘকে, ইলেকট্রন ক্লাউডকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক কোথায় সেটা জানা যায় কিন্তু। অর্থাৎ ধরে না, এটা যদি নিউক্লিয়াস হয় আর এটা যদি কক্ষ হয়, কক্ষের ভেতরে উপকক্ষ বলেছি, উপকক্ষের ভেতরে কক্ষক বলেছি, ওই কক্ষকটা ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন ঘনত্বটা কোথায় বেশি পরিমাণে পাওয়ার সম্ভাবনা আছে সেটা নির্ণয় করা যায়, বা সেটা পাওয়া যায় এই সমীকরণের সমাধান করে। কোন জায়গায় এই ত্রিমাত্রিক অঞ্চলটা পাওয়া যাবে বা বেশি থাকার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ডেন্সিটি ম্যাক্সিমাম, এই জায়গাটা পাওয়া যায়, আর এটাকেই অরবিটাল বলে। আচ্ছা, এই সমীকরণে কোনটা কি আমরা জানি, যেমন এখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আচ্ছা এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক, ক্যাপিটাল ই, এই ক্যাপিটাল ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি, টোটাল এনার্জি অফ ইলেকট্রন। আচ্ছা, এখানে যে ক্যাপিটাল ভিটা আছে এটা কিন্তু বেগ নয়, এটা হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি, ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি। আর এই সাইটা, বিশেষ করে সাইটাকে পাশে লিখছি, সাইটা একটা ফাংশন, একটা অপেক্ষক, যেটা ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক নামে পরিচিত। ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক, ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন। এই অপেক্ষকটা, যেটা এক্স, ওয়াই আর জেড অক্ষ, মানে এক্স ওয়াই জেড এই অক্ষের ত্রিমাত্রিক স্থানাঙ্ক বলতে পারি সাইটা। ত্রিমাত্রিক দিকে, এক্স ওয়াই জেড অক্ষের ত্রিমাত্রিক দিকে কিভাবে ইলেকট্রনটা অবস্থান করছে তার ফাংশন এটা। আর এই সমীকরণটাই সমাধান করে তুমি কি পাবে, ওই কক্ষকগুলোর আকৃতি পাবে।
একটা কোশ্চেন দেয়, এইচএস বাংলা মিডিয়ামেও দেয়, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও দেয়, ইংলিশ মিডিয়ামে বেশি দেয়, সিবিএসই বোর্ডে আইসি বোর্ডে বেশি দেয়। সাই, এই সাইয়ের তাৎপর্য লিখতে দেয়, বা এইটা বেশি দেয়, সাই স্কোয়ারের তাৎপর্য। কোশ্চেনটা লিখে রাখবে, সাই এবং সাই স্কোয়ারের তাৎপর্য লেখো। সিগনিফিকেন্স অফ সাই অ্যান্ড সিগনিফিকেন্স অফ সাই স্কোয়ার। একটু আগেই বললাম, নিউক্লিয়াসকে তুমি যদি কেন্দ্রে রাখো, এটাকে যদি মূল বিন্দু ভাবো, আর এই মূল বিন্দু ভেবে এক্স ওয়াই জেড ডিরেকশনে এই এক্স ওয়াই জেড ডিরেকশনে এটাকে 0 0 ধরে, এক্স ওয়াই জেড কে 0 0 ধরে, এই সাই হচ্ছে তোমার ত্রিমাত্রিক অঞ্চলে পজিটিভ আর নেগেটিভ দিকে ওয়েভ ফাংশনকে, মানে ইলেকট্রনকে যদি তরঙ্গের আকারে ভাবো, তাহলে তার অবস্থানটাকে বোঝায়। এক্স ওয়াই জেড ডিরেকশনে ইলেকট্রনটাকে যদি তরঙ্গ ভাবো, তাহলে তার অবস্থানটাকে বোঝায় পজিটিভ আর নেগেটিভ দিকে সাই। আমি লেখাটা পাঠিয়ে দেবো তোমাদের। সাই স্কোয়ারটা কি জানো? সাই স্কোয়ার মানে একটা স্কোয়ার করে দিলে মানে সবগুলো পজিটিভ দিকে পাবে। সাইটাই মেন। সাইটাকে কি বলে? সাই স্কোয়ারটাকে কি বলে? এটাকে বলা হয় প্রবাবিলিটি ফ্যাক্টর। প্রবাবিলিটি ফ্যাক্টর। যা বলছি, যেটুকু বলছি ওইটুকুই লিখবে। সম্ভাব্যতম কারক, তার মানে একটি ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে, ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে যেটাকে ডি টাও বলে, ডি টাওটা কি? ডিএক্স, ডিওয়াই আর ডিজেড, এটাকে ডি টাও। মানে ত্রিমাত্রিক অঞ্চলে, ক্ষুদ্র ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাবার সম্ভাবনা, অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সাই স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, সাই স্কোয়ারের মাধ্যমে প্রকাশ করা হয়। যে ক্ষেত্রে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, যেটা ইন্টিগ্রেশন সাই স্কোয়ার ডিটাও সমান 1 হবে, সম্ভাবনা সর্বাধিক মানে 1, সেই অঞ্চলটাকে কি বলে? অরবাইডাল বা কক্ষ বলে। সেই ত্রিমাত্রিক অঞ্চলকে অরবাইডাল বা কক্ষক বলে। তা আমরা এইটুকু জানতে পারলাম, সাই স্কোয়ার দ্বারা আমরা জানতে পারি যে ক্ষুদ্রতম ত্রিমাত্রিক অঞ্চলে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, যে ক্ষুদ্রতম ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে বা ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেইটাকে আমরা বলছি কক্ষক বা অরবাইডাল। আসলে অরবাইডাল তাহলে কি? একটা ত্রিমাত্রিক অঞ্চল, যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা সর্বাধিক। এইটুকু একটু জানলেই হবে। এছাড়া আরো দেখবে বইতে রেডিয়াল ফাংশন এইসব দেওয়া আছে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, এগুলো আমাদের সিলেবাসে একদমই নেই। এইচএসএ নেই, জয়েন্ট লেভেলে একটু থাকতে পারে। তবে ওই জিনিসগুলো আমি পরবর্তীকালে, বা যদি অফলাইন ক্লাস শুরু হয় তাহলে বলবো, আর যদি অফলাইন ক্লাস শুরু না হয় শেষের দিকে বলবো, যখন মোটামুটি সিলেবাস কভার করে ফেলবো তখন বলবো এইগুলো, ওই জায়গাগুলো বলবো। আর যদি তার আগেই লকডাউন খুলে যায় আর অফলাইন ক্লাস শুরু হয়ে যায়, তাহলে ক্লাসে গিয়েই এই আউট অফ সিলেবাস যে জিনিসগুলো আছে সেগুলো একটু বলে দেবো, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে বলবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আমি এই কোশ্চেনটা বলেছিলাম যে কক্ষ আর কক্ষকের পার্থক্য, বলেছিলাম কক্ষ আর কক্ষকের পার্থক্য, সেল আর অরবাইডালের পার্থক্য। কক্ষ এবং কক্ষক
এর পার্থক্য লেখো, এই কোশ্চেনটা থাকে। এছাড়া আমরা জানি তিনটে জিনিস, একটা হচ্ছে কক্ষ। বলো। আচ্ছা, আমি লেখাটা বুঝতে পারছো না? আমি লেখাটা পাঠিয়ে দেবো, আমি ছবি তুলে পাঠাবো। হ্যাঁ, আর নোটটাও পাঠিয়ে দেবো। এইটা লিখেছি ইন্টিগ্রেশন সাই স্কোয়ার ডিটাও ইকুয়ালস টু 1, আর ব্র্যাকেটে লিখেছি অরবাইটাল, আর এটা লিখেছি ডিটাও সমান ডিএক্স ডিওয়াই ডিজেড ডট ডট ইন্টু দিয়ে। তাহলে কক্ষ কাকে বলে, উপকক্ষ কাকে বলে, আর কক্ষক কাকে বলে, এই ধারণাটা তোমাদের আছে তো? কক্ষ, উপকক্ষ আর কক্ষক। তার মধ্যে কোশ্চেন একটা কি দিলাম, কক্ষ আর কক্ষকের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন অরবিট অ্যান্ড অরবাইটাল। অরবিট বলা হয় কক্ষকে, আর অরবাইটাল বলা হয় কক্ষককে। এই এই লেখাটা আমি কোনোদিন তোমাদেরকে পাঠিয়েছিলাম কি? হ্যাঁ, কোশ্চেনটা বলেছি তাই তো। ঠিক আছে, আজকে লেখাটা পাঠিয়ে দেবো আমি যেটা বললাম। আর এই যে অল্প একটু বললাম সাই স্কোয়ার কি, সোয়াডিঞ্জার ইকুয়েশন কি, সেইটা একটু বলে দেবো, মানে নোটটা পাঠিয়ে দেবো, সেটা একটু দেখে নেবে। তাহলে যতটুকু লেখা আছে ওইটুকু পড়লেই হবে আপাতত। পরবর্তীকালে তোমাদের যদি আরো ইন্টারেস্ট থাকে তাহলে আমি এই ওয়েব ফাংশন গুলোকে নিয়ে আলোচনা করব, আর গ্রাফ আছে সেই গ্রাফ গুলোকে বলবো। এখন শুধু কক্ষকের আকৃতিগুলো বলবো। হ্যাঁ, কক্ষকের আকৃতিগুলো প্রথমে হেডিং দেবে এস কক্ষকের আকৃতি, এস অরবাইটালের শেপ, শেপ অফ দ্য এস অরবাইটাল। এস কক্ষকের আকৃতি কি দেখো, এস উপকক্ষের ক্ষেত্রে, এস উপকক্ষ যদি হয়, সাবসেল যদি হয়, সেক্ষেত্রে এল এর ভ্যালু কত, কেউ একজন বলো। এস উপকক্ষের ক্ষেত্রে এল সমান কত বলেছিলাম? 0। আচ্ছা, এবং স্মল এম সমান কি বলেছিলাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এল 0 হলে এম এর মানও 0। সংখ্যা দিয়ে যদি বলি একটা, তাহলে এল সমান 0 আর এম সমান 0 হলে মুখ্য কক্ষ এস সংখ্যা কত হবে, এস কক্ষকের সংখ্যা কত হবে? সংখ্যা হবে একটা। ভালো করে বুঝবে, সংখ্যা হচ্ছে একটি। অর্থাৎ এস উপকক্ষে কক্ষকের সংখ্যা একটা। তার মানে এই যেটা আমি দেখিয়েছি পরবর্তীকালে এরকম করে বক্স করে দেখিয়েছি, একটা ঘর হয়। কিন্তু অরবাইটালের আকৃতি এরকম চৌকো হয় না। আগে জেনে যাই যে এস উপকক্ষে যে কক্ষকটা থাকে সেটাও একটা, তার নামও এস। তাহলে সেই উপকক্ষ আন্ডারে যে কক্ষকটা আছে সেই কক্ষটা দেখতে কি হয়, প্রথমে একদম এই জিনিসটিকে মাথায় ঢুকিয়ে নাও যে এস কক্ষকের আকৃতি গোলাকার। আন্ডারলাইন করে রাখবে, এস কক্ষকের আকৃতি আকৃতি গোলাকার বা সুষম গোলাকার। সিমেট্রিক্যালি স্ফেরিক্যাল। এই যে স্ফেরিক্যাল আকৃতিটা পেলাম কোথা থেকে, আমরা ওই শ্রোডিঞ্জার সমীকরণকে সমাধান করার পর আমরা এই আকৃতিটা পেয়েছি। কিভাবে সমাধান করা আছে এগুলো আমাদের নেই, জটিল একটা ক্যালকুলেশন। সেখান থেকে এইটা মনে রাখার দরকার আছে আমাদের যে এস কক্ষকের আকৃতি সুষম গোলাকৃতি। পরীক্ষায় কোশ্চেন করবে যে এস কক্ষকের আকৃতি কিরূপ, আর সেটা অঙ্কন করো, এইটুকু কোশ্চেন দেবে। আচ্ছা, আর একটা জিনিস জেনে নিই, যদি গোলাকার হয় তাহলে তার কোনো দিকদর্শী ধর্ম থাকবে না, দিকদর্শিতা ধর্ম নেই। তাহলে এখানে লিখে রাখো যে এস কক্ষকের কোনো দিকদর্শিতা ধর্ম নেই। মানেটা কি বলছি? বলছি 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 আমার পড়ানোটা শেষ হয়ে যাক, দেখবে কোশ্চেন থাকবে না। দিকদর্শিতা ধর্ম নেই মানেটা এখনই বলবো। কোনো ডাইরেকশনাল নেচার নেই। হেডিং ব্র্যাকেটে লিখতে পারো যে ডাইরেকশনাল কোনো নেচার নেই, নন ডাইরেকশনাল। তাহলে এস অরবাইটালে আকৃতি জেনে গেলাম, গোলাকার বা স্ফেরিক্যাল। আর
এস কক্ষকের কোনো দিকদর্শিতা ধর্ম নেই, মানে নন ডাইরেকশনাল ইন নেচার। আচ্ছা, দেখা যাচ্ছে কিভাবে আকৃতিটা কিরকম হয় সেটা বলে দিই। দেখো, এইটা হবে না, তিনটে অ্যাক্সিসকে আমি ড্র করেছি, এক্স ওয়াই জেড। আর থ্রি ডাইমেনশনাল আমি এখানে আঁকছি টু ডাইমেনশনাল, কিন্তু অ্যাকচুয়ালি এটা থ্রি ডাইমেনশনাল। মানে গোলাকার যদি হয় তাহলে গোলকের মতো হবে, বলের মতো হবে, সার্কেল নয় কিন্তু বলের মতো। ইমাজিন করবে একটু ব্যাপারটাকে। তাহলে এই যে এক্স ওয়াই জেড আছে কিরকম থাকে, এটা যদি নিউক্লিয়াস থাকে, এই যে বিন্দুটা যদি নিউক্লিয়াস থাকে, তাহলে এস অরবিটালটা এরকম গোলাকৃতি হবে, যেটা থ্রি ডাইমেনশনাল। একটা বলকে যদি ভাবো, সেই বলটা আছে, সেই বলের মধ্যে তিনটে লম্বা লম্বা পিন গেঁথে দিয়েছো, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর পিন গেঁথে দিয়েছো, তাহলে যেরকম হবে গোল উলের গোলা, দেখেছো তো গোল উলের গোলা, সেখানে যে ক্রুশ গুলোকে ঢুকিয়ে রাখো, তিনটে যদি ক্রুশ থাকে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, তাহলে যেরকম হবে আর কি গোলটা। এবার বলে দিই, এই যে স্ফেরিক্যালটা আছে, স্ফেরিক্যাল আকৃতি আছে, মাঝখানে কিন্তু ফাঁপা, মাঝখানে ঠোস নয় কিন্তু ফাঁপা। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে, এই জায়গাটা ভালো করে শুনবে, নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে ইলেকট্রন ঘনত্ব তত বেশি হবে। অর্থাৎ এই যে কিনারা বা ধারে, এই ধারে ইলেকট্রন ঘনত্ব বেশি, যেটাকে আমি ডটেড লাইন দিয়ে ডট ডট করে দেখাচ্ছি ইলেকট্রন ঘনত্ব গুলোকে। আর নিউক্লিয়াসের কাছাকাছি ইলেকট্রন ঘনত্ব কম থাকে। যত দূরে যাবে স্ফেরিক্যালে বা কিনারায় যত যাবে তত ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। এখানে অল্প ছিটে ফোটা থাকবে, ইলেকট্রন ঘনত্বটা কম থাকবে, ধারে বেশি থাকবে। আর নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে। তাহলে ভাবো একটা প্লাস্টিকের ফাঁপা বল আছে, ওই ফাঁপা বলটার যে কিনারাটা আছে সেটা মোটা, সেটা ইলেকট্রন ঘনত্ব, আর মাঝখানে ফাঁপা যেখানে নিউক্লিয়াসটা থাকে। এবার বলের ক্ষেত্রে ওই ধার আর মাঝে কিছুই থাকে না, এখানে বলছি অল্প অল্প সংখ্যক ইলেকট্রন, অল্প পরিমাণে ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন মেঘ থাকতে পারে, ধারে বেশি থাকে, এই কিনারায় বেশি থাকে। একটু পরে আরো বুঝতে পারবে। এবার নন ডাইরেকশনাল নেচার মানে কি, এই যে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর বা জেড অক্ষ বরাবর নির্দিষ্ট দিকে কিন্তু ইলেকট্রন ঘনত্বটা নেই, ইলেকট্রন ঘনত্বটা এক্স ওয়াই জেড বরাবর সমানভাবে ডিস্ট্রিবিউট আছে, সমানভাবে ছড়িয়ে আছে। তার মানে নির্দিষ্ট দিকে কোনো ইলেকট্রন ঘনত্ব না থাকার জন্য একে বলছি দিকদর্শিতা ধর্ম নেই, নন ডাইরেকশনাল নেচার। যদি এরকম দেখা যেত যে ইলেকট্রন ঘনত্বটা শুধু এক্স অক্ষ বরাবর আছে, বা ইলেকট্রন ঘনত্বটা শুধু ওয়াই অক্ষ বরাবর আছে, বা ইলেকট্রন ঘনত্বটা যদি জেড অক্ষ বরাবর আছে, তাহলে তাকে বলতাম ডাইরেকশনাল নেচার, দিকদর্শিতা ধর্ম আছে, যেটা পরবর্তী অরবাইটাল পি অরবাইটালের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। শুনতে থাকো, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ওয়ান এস অরবাইটাল, দেখতে এরকম হয়। বইতে তোমরা ছবিটা অলরেডি দেখছো, সেখানে দেখবে গোলাকার আছে, সেটাকে কেটে কেটে দেখানো হয়েছে থ্রি ডাইমেনশনালি। তাহলে এইটা হয়ে গেল এস অরবাইটাল, ওয়ান এস অরবাইটাল আকৃতি। টু এস অরবাইটাল যদি থাকে, এই জায়গাটা ভালো করে শুনবে, টু এস অরবাইটাল মানে এখানে অক্ষগুলো দেখা যাবে না, এখানে কিন্তু পুরোটাই দেখবে বইতে ঢাকা পড়ে গেছে অক্ষগুলো। টু এস অরবাইটালটা দেখতে কেমন হবে, এটাও গোলাকৃতি, কিন্তু টু এস অরবাইটাল মানে ভেতরে একটা অরবাইটাল আছে, তার উপরে আরেকটা অরবাইটাল আছে। অর্থাৎ আমি যদি ইমাজিন করি একটা ছোট বল, সেটার উপরে আরেকটা বড় বল আছে, বা একটা বড় বল, সেই বলের ভেতরে একটা ছোট বল আছে, অর্থাৎ ছোট একটা বল আছে, তার উপরে আরেকটা আছে। এই যে দুটো বল আছে, এই দুটো বলের মাঝে একটা গ্যাপ থাকবে। অর্থাৎ এটা নিউক্লিয়াস যদি হয়, নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে প্রথমে ইলেকট্রন ঘনত্ব বাড়তে বাড়তে এই কিনারায় সর্বাধিক হয়ে যাবে ইলেকট্রন ঘনত্বটা, এই কিনারায়। এরপরে আবার ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, আর এই যে গ্যাপটা আছে, এই দুটো গ্যাপের মাঝে কোনো ইলেকট্রন ঘনত্ব থাকবে না, আবার কিনারায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। অর্থাৎ দুটো প্লাস্টিকের বল যদি ভাবি ফাঁপা বল, একটা স্পেরিক্যাল বল ছোট, সেটা কিনারা ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক, সেটা যেখানে শেষ হয়ে গেছে তারপরে ইলেকট্রন ঘনত্ব একদমই নেই, ফাঁকা অঞ্চল, তারপরে আবার ইলেকট্রন ঘনত্ব ধীরে ধীরে বাড়তে বাড়তে কিনারায় গিয়ে আবার ম্যাক্সিমাম হয়েছে, এরকম দেখতে হবে। ছবিটা বইতে দেখতে পাচ্ছ আশা করি। এই যে দুটো
গ্যাপের মাঝখানে, দাঁড়াও, এই যে দুটো বলের মাঝখানে একটা অঞ্চল আছে, এই অঞ্চলটা যেটা আমি এরকম করে লাল পেন দিয়ে আমি দেখাচ্ছি, সাদা অঞ্চলটা, এটাকে বলা হয় নোড। NODE। নোড কি? নোড কাকে বলে? নোড হচ্ছে পারমাণবিক কক্ষকে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, যেখানে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা শূন্য, সেই অঞ্চলটাকে বলা হয় পারমাণবিক কক্ষকের নোড। দন্তন্বয়কার ড, NODE। তাহলে নোড হলো সেই অঞ্চলটা যেই অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা শূন্য। তাহলে 1s কক্ষকের ক্ষেত্রে কোনো নোড আছে কি? 1s কক্ষকের ক্ষেত্রে দেখো 1s কক্ষকের ক্ষেত্রে কোনো নোড নেই, কিন্তু 2s কক্ষকের ক্ষেত্রে একটা নোড আছে, একটা নোড আছে। আর এই নোডের ভাগ আছে, সেই নোডটা একটু পরে আলোচনা করছি। দেখো এখানে বৃত্তাকার একটা অঞ্চল, স্ফেরিক্যাল একটা অঞ্চল, সেই স্ফেরিক্যাল অঞ্চল বরাবর কোনো ইলেকট্রন ঘনত্ব নেই। এই নোডটাকে বলা হয় স্ফেরিক্যাল নোড বা গোলাকার নোড। পরে আসছি আমি, একটু পরেই। আচ্ছা, 3s অরবিটালের যদি ছবিটা আঁকি, তাহলে 3s অরবিটালটা কেমন হবে তোমরা নিজেই বলতে পারবে। 3sটা কেমন হবে? দুটো গোলাকার, তারপরে আর একটা তিনটে থাকবে, অর্থাৎ এইখানে একটা, যার কিনারায় আবার ইলেকট্রন ঘনত্ব বেশি, এটা নিউক্লিয়াস। তারপরে এইটা শেষ হওয়ার পর একবার ফাঁকা অঞ্চল পাবে, সেখানে আবার তারপরে আবার শুরু হবে ধীরে ধীরে, কিনারায় গিয়ে আবার ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। বই দেখবে যাদের কাছে বই আছে। আর এরপরে যদি আমি যাই 3 নাম্বার 3s এর ক্ষেত্রে, এটা এরকম দেখতে হবে, অর্থাৎ একদম 3 নাম্বারে আবার ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যাবে। তাহলে এইখানে যদি জিজ্ঞাসা করা হয় কটা নোড পাবে, স্ফেরিক্যাল বা গোলাকার নোড কটা পাবে? দুটো গোলাকার নোড পাবে। ঠিক আছে, এবার নোড নিয়ে একটু আলোচনা করছি। আচ্ছা, এইখানে দেখবে তুলনা করা আছে 1s অরবিটাল, 2s অরবিটাল আর 3s অরবিটাল। এই তুলনাটা একটু বলে দিই যে 1s অরবিটালের ক্ষেত্রে আকৃতি গোলাকার, এটাও গোলাকার এটাও গোলাকার, তাহলে তুলনা করলাম তিনটেই গোলাকার। তাহলে এক্ষেত্রে উচ্চ ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অঞ্চল কটা? উচ্চ ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অঞ্চল একটা আছে, দেখো এইটা। আর এক্ষেত্রে উচ্চ ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অঞ্চল, একটু মিউট করে নেবে যার আনমিউট আছে। এক্ষেত্রে উচ্চ ঘনত্ব বিশিষ্ট অঞ্চল হচ্ছে দুটো ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট, আর এক্ষেত্রে উচ্চ ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অঞ্চল হচ্ছে তিনটে। আর এখানে যদি বলি নোডের সংখ্যা কত, নোড, এখানে নোডের সংখ্যা একটাও নেই, জিরো। এখানে একটা নোড আছে আর এখানে দুটো নোড আছে, দুটোই কিন্তু স্ফেরিক্যাল নোড, গোলাকার নোড। এখানে গোলাকার নোড দুটো, এখানে গোলাকার নোড একটা, এখানে গোলাকার নোড শূন্য। আকৃতির দিক থেকে যদি বলি, তাহলে 1s অরবিটালের আকৃতি সব থেকে ছোট, 2s এর অরবিটাল আকৃতি তার থেকে বড়, আর 3s অরবিটালের আকৃতি আরো বড়। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বেশি হবে, তত আকৃতিগুলো অরবিটালে বড় হতে হতে যাবে। সেটা সবারই ক্ষেত্রেই হবে, p অরবিটালের ক্ষেত্রে হবে, d অরবিটালের ক্ষেত্রেও হবে। আর একটা যদি বলি, দেখো সবচেয়ে কম শক্তি কার, এটা আমরা আগেই জেনে গেছি, 1s 2s 3s কার শক্তি সব থেকে কম? 1s এর শক্তি সব থেকে কম, তারপর 2s এর শক্তি, তারপর 3s এর শক্তি। এবার নোড কাকে বলে বলে দিই। নোড তো একটু আগেই বললাম যে নোড হচ্ছে পারমাণবিক কক্ষকের যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, তাকে বলা হয় নোড। আর একটা ব্যাপার আছে, যে তল বরাবর কোন নোড অবস্থান করে, মানে একটা তল বরাবর নোড পাচ্ছ, একটা প্লেন বরাবর, এক্স ওয়াই প্লেন বা ওয়াই জেড প্লেন বা এক্স জেড প্লেন বরাবর যদি তুমি কোনো নোড পাও, যেমন বোঝাতে চাইছি যে এটা এক্স ওয়াই জেড অক্ষ, তো এখন আমি যদি একটা প্লেন, এটা নাও এক্স ওয়াই প্লেন আছে, তাহলে এই এক্স ওয়াই প্লেনটা, অর্থাৎ এই যে প্লেটটা, এই প্লেটটা যদি আমি এক্স ওয়াই বরাবর এইরকম ভাবে কাট করি, তাহলে কি সে ইলেকট্রন ঘনত্বকে টাচ করবে কি করবে না?
একটা গোলাকার বল আছে, এক্স ওয়াই তল বরাবর যদি আমি একটা প্লেট পাস করে দিই, তাহলে সেই এক্স ওয়াই প্লেটটা ওই গোলাকার বলটাকে টাচ করবে কি টাচ করবে না? অবশ্যই টাচ করবে। যদি টাচ করে তাহলে কোন রকম নোডাল প্লেন নেই, এটাকে বলা হয় নোডাল প্লেন। নোডাল প্লেন বা এই নোডাল প্লেনের আরেকটা নাম হচ্ছে অ্যাঙ্গুলার প্লেন বা অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড, তাহলে নোড দুই প্রকার হয়ে গেল। এক নাম্বার নোড হচ্ছে যাকে বলা হয় রেডিয়াল নোড বা গোলাকার নোড। গোলাকার নোড লিখে রাখবে, গোলাকার নোড বা রেডিয়াল নোড, স্ফেরিক্যাল নোডও বলে এটাকে, হ্যাঁ, রেডিয়াল নোড। সেই নোড কোনটা? যে বৃত্তাকার বা যে স্ফেরিক্যাল অঞ্চলে, গোলাকার অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা শূন্য, তাকে বলা হয় রেডিয়াল নোড বা গোলাকার নোড। আর অ্যাঙ্গুলার নোড কাকে বলে? অ্যাঙ্গুলার নোড বা প্লানার নোড, দুটো নাম আছে এর। অ্যাঙ্গুলার নোড বা প্লানার। অ্যাঙ্গুলার নোড বা প্লানার নোড হলো এমন একটা প্লেন বা এমন একটা তল যে তল বরাবর ইলেকট্রন ঘনত্ব থাকে না, তাকে বলা হয় অ্যাঙ্গুলার বা প্লানার নোড। ফর্মুলা কি? গোলাকার নোড বা রেডিয়াল নোড বার করার একটা ফর্মুলা, যেমনি চোখে দেখে আমি বুঝতে পারছি যে এখানে কোনো স্ফেরিক্যাল নোড নেই, এখানে স্ফেরিক্যাল নোড একটা আছে আর এখানে স্ফেরিক্যাল নোড দুটো আছে, একটা এইখানে আর একটা এইখানে। আর এই জায়গাটা তুমি এই জায়গাটা অল্প অল্প ইলেকট্রন ঘনত্ব আছে, এইখানে একটু অল্প ইলেকট্রন ঘনত্ব আছে। এখন ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে গোলাকার নোডের ফর্মুলা হচ্ছে স্মল এন মাইনাস এল মাইনাস ওয়ান, এন মাইনাস এল মাইনাস ওয়ান, এটা হচ্ছে গোলাকার নোড। আর অ্যাঙ্গুলার নোডের ফর্মুলা হচ্ছে স্মল এল। আর একটা আছে টোটাল নোড, মোট নোডের সংখ্যা, টোটাল নোড। টোটাল নোডের ফর্মুলা হচ্ছে স্মল এন মাইনাস ওয়ান, এই দুটোকে যোগ করলে যা হয় এন মাইনাস ওয়ান। তাহলে তোমাকে যখন কোনো পরীক্ষায় কোশ্চেন দেবে যে 2s কক্ষকের ক্ষেত্রে রেডিয়াল নোড নির্ণয় করো, 2s কক্ষকের ক্ষেত্রে কোশ্চেনটা লিখে রাখো, 2s কক্ষকের ক্ষেত্রে রেডিয়াল নোড বা গোলাকার নোড নির্ণয় করো, তাহলে তুমি ফর্মুলা বসালে এন মাইনাস এল মাইনাস ওয়ান, তাহলে কি হবে? 2s এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? 2 মাইনাস 0 মাইনাস 1, তাহলে গোলাকার নোড কত পেলে? একটি। আর চোখে দেখতেও পাচ্ছ যে একটা স্ফেরিক্যাল নোড আছে। আচ্ছা, এই ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কত পাবে? অ্যাঙ্গুলার নোড এল, এল সমান কত হবে? তাহলে কোনো অ্যাঙ্গুলার নোড নেই, কোনো অ্যাঙ্গুলার নোড নেই। তুমি দেখতে পাচ্ছ যে কোনো প্লেন বরাবরই আমি যদি চালাই, এক্স ওয়াই ওয়াই জেড বা এক্স জেড, কোনো প্লেন বরাবরই এমন একটা অঞ্চল নেই যে জায়গায় ইলেকট্রন ঘনত্ব থাকবে না, সব জায়গায় ইলেকট্রন ঘনত্ব থাকবে। এবার 3s অরবাইটালের ক্ষেত্রে তোমাকে যদি বলি রেডিয়াল নোড বের করো, তাহলে ফর্মুলা বসিয়ে বের করো দেখি। 3s অরবাইটালের ক্ষেত্রে রেডিয়াল নোড 3 মাইনাস 0 মাইনাস 1 মানে 2, তাহলে রেডিয়াল নোড আবার 2। চোখেও দেখতে পাচ্ছি যে দুটো রেডিয়াল অঞ্চল পাচ্ছি, স্ফেরিক্যাল নোড পাচ্ছি যেখানে কোনো ইলেকট্রন ঘনত্ব থাকে না। আর এখানেও এল ইকুয়ালস টু 0, তার মানে 1s 2s আর 3s কারো ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড নেই। তুলনাতে দেখবে লেখা আছে তিনটের ক্ষেত্রেই কোনো নোডাল প্লেন বা অ্যাঙ্গুলার নোড নেই। আর 1s অরবাইটালের ক্ষেত্রে নোড বার করে স্ফেরিক্যাল নোড, 1s অরবাইটাল স্ফেরিক্যাল নোড 1 মাইনাস 0 মাইনাস 1, তাহলে এখানে স্ফেরিক্যাল নোডও নেই আবার অ্যাঙ্গুলার নোডও নেই। তাহলে নোড বার করতে আমরা শিখে নিলাম, এস অরবাইটালের আকৃতি জেনে গেলাম কেমন দেখতে হয় এস অরবাইটাল গুলো, আর নোড কাকে বলে জেনে গেলাম, অ্যাঙ্গুলার নোড কাকে বলে জেনে গেলাম,
রেডিয়াল নোড কাকে বলে জেনে গেলাম, আর টোটাল নোড একবারে বার করে নিতে পারি যে টোটাল নোড কত। তাহলে এইভাবে এস অরবিটালে পরীক্ষায় কোশ্চেন দেবে 1s 2s 3s যে কোনো একটা কক্ষক আঁকতে দিতে পারে আর নোড বার করতে দেয়। মেনলি এখান থেকে কোশ্চেন হয় নোড নির্ণয় করো কতগুলো নোড আছে। এবার আসছি পি অরবিটালের আকৃতির ক্ষেত্রে। আর এস অরবিটালে দেখে নিলাম যে কোনো দিকদর্শী ধর্ম নেই। এবার আসছি পি কক্ষক বা পি অরবিটালের আকৃতি। পি কক্ষকের আকৃতি, হ্যাঁ বলো। দেখো ডি ব্রগলি প্রকল্পটা যখন আমি পড়েছিলাম তখন বলেছিলাম যে ইলেকট্রন বা ওই রকমের সাবঅ্যাটমিক পার্টিকেল থাকলে তার দু রকম নেচার পাওয়া যায়। একটাকে বলা হয় পার্টিকেল নেচার বা কণা ধর্ম, আর একটাকে বলা হয় ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম। এখন ইলেকট্রনের দু রকম নেচার পাওয়া যায়, একটা হচ্ছে পার্টিকেল নেচার আর একটা হচ্ছে ওয়েভ নেচার। পার্টিকেল নেচার দিয়ে আমরা কি বের করতে পারবো? ইলেকট্রনের ভর নির্ণয় করতে পারবো, বেগ নির্ণয় করতে পারবো, এইসব জিনিস নির্ণয় করতে পারবো, ভর বেগ নির্ণয় করতে পারবো যদি পার্টিকেল ভাবি ইলেকট্রনকে। আর ইলেকট্রনকে যদি ওয়েভ ভাবি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক নির্ণয় করতে পারবো। এই যে ছবিগুলো আঁকছি আমি ইলেকট্রনকে ওয়েভ ভেবে তরঙ্গ ভেবে ছবিগুলো আঁকতে পারবো। অর্থাৎ ইলেকট্রনের যদি আমি ওয়েভ নেচারটা কনসিডার করি তাহলেই কিন্তু এই যে অরবিটালের শেপ গুলো সেগুলো আমি নির্ণয় করতে পারবো, বলতে পারবো। ইলেকট্রন মেঘ মানে কি? ইলেকট্রনকে যদি ওয়েভ ভাবা হয় তাহলে ইলেকট্রন একটা নির্দিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলে বিন্যস্ত আছে ওয়েভের আকারে, তরঙ্গের আকারে। এই তরঙ্গের আকারে ইলেকট্রনকে যেটা বলছি সেটাই বলছি ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রন ঘনত্ব। অর্থাৎ ইলেকট্রন একটা এরিয়া অঞ্চল জুড়ে, ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে, যেমন মেঘ একটা ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে থাকে ঠিক একই রকম ভাবে ইলেকট্রন যদি ত্রিমাত্রিক অঞ্চল জুড়ে থাকে তাকে বলা হয় ইলেকট্রনের মেঘ বা ইলেকট্রনের ওয়েভ বা তরঙ্গ। বুঝতে পারছি ব্যাপারটা? এখন আসছি পি অরবিটাল। পি অরবিটালের ক্ষেত্রে দেখো আমি যদি বলি পি উপকক্ষের ক্ষেত্রে, সাবসেলের ক্ষেত্রে এল সমান কত? কে বলবে এল সমান পি উপকক্ষের? 1। আচ্ছা, তাহলে এম সমান কি হবে? +1 হবে, 0 হবে, -1 হবে। 3 তুমি বলছো এম এর সংখ্যা, আমি এম এর মান জিজ্ঞাসা করছি। এম এর মান +1, 0, -1 এই তিনটে হবে। এই তিনটে মান হওয়ার জন্য দেখবে এম এর তিনটে মান হওয়া মানে তিনটে কক্ষক আছে, তিনটি কক্ষক আছে। তোমাদের একবার মনে করিয়ে দিই, স্মল এল, এই স্মল এলটা নির্দেশ করে উপকক্ষের সংখ্যা বা কোন উপকক্ষটা আছে। এল যদি 1 হয় সেটাকে বলা হয় পি উপকক্ষ, এল যদি 0 হয় সেটাকে বলা হয় এস উপকক্ষ, এল যদি 2 হয় সেটাকে বলা হয় ডি উপকক্ষ, আর এল যদি 3 হয় সেটাকে বলা হয় এফ উপকক্ষ। অর্থাৎ এল উপকক্ষকে বোঝায়, সাবসেলকে বোঝায়। আর এম কি বোঝায়? এম বোঝায় যে কতগুলো কক্ষক আছে, কতগুলো অরবিটাল আছে, তার মধ্যে এম এর যতগুলো মান পাবে ততগুলো কক্ষক পাবে। যেমন এস এর ক্ষেত্রে কি দেখলাম, এল এর মান 0 আর এম এর মানও 0। অর্থাৎ এল 0 হলে এস উপকক্ষ আর এম এর মান 0 মানে এস উপকক্ষের সংখ্যা একটা, সংখ্যা একটা। এখানে পি উপকক্ষের ক্ষেত্রে এম এর কটা মান পেয়েছি? তিনটে মান পেয়েছি। তাহলে আমি এর আগেও ছবি বক্সের আকারে দেখিয়েছি যে এটা যদি পি উপকক্ষ হয় সেই পি উপকক্ষের আন্ডারে তিনটে কক্ষক আছে, তিনটে ছোট ছোট ঘর আছে। সেই তিনটে ঘরের নাম বলেছিলাম, কারো মনে আছে? আচ্ছা, পিএক্স পিওয়াই পিজেড এই তিনটে কক্ষক নিয়ে কিন্তু পি উপকক্ষটা তৈরি। তাহলে এখন আমি এই পিএক্স কক্ষকের আকৃতি জানবো, পিওয়াই কক্ষকের আকৃতি জানবো, আর পিজেড কক্ষকের আকৃতি জানার পর এই তিনটে কক্ষক মিলে কিভাবে উপকক্ষ হয়, সেই উপকক্ষটা কেমন দেখতে হয় সেটাও দেখবো। এস এর ক্ষেত্রে তো একটাই কক্ষ, একটাই উপকক্ষ। তাহলে আমি যদি কোশ্চেন করি এস উপকক্ষের আকৃতি তখনও তুমি বলবে গোলাকার, আর এস কক্ষকের আকৃতি তখনও তুমি বলবে গোলাকার। কিন্তু পি এর যখন বলবো পি উপকক্ষের আকৃতি আর পি এক্স পি ওয়াই আর পি জেড কক্ষকের আকৃতি একটু আলাদা হবে, দেখাচ্ছি আমি।
তার আগে একটা জিনিস জেনে নাও। কি জিনিস জেনে নাও? যে যদি এটা ধরে নেওয়া হয়েছে, এটা অ্যাজাম্পশন করা হয়েছে যে যদি পিজেড অরবাইটাল হয়, সেই পিজেড অরবাইটালের ক্ষেত্রে এম এর মানকে 0 ধরা হয়। এটা একটু তোমাদের ধরে নিতে হবে যে পিজেড অ্যাকচুয়ালি পিজেড এর ক্ষেত্রে এম এর মানটা 0, আর বাকি যে পিএক্স আর পিওয়াই আছে সেই পিএক্স আর পিওয়াই এর ক্ষেত্রে কি হয়, +1 -1 যে কোনো হতে পারে। তবে আমরা যখন কোয়ান্টাম নাম্বার নির্ণয় করব এরকম ভাবেই বক্স রেখেছিলাম, মনে আছে তো? -1 0 +1 এরকম ভাবেই আমরা করেছি, এরকম ভাবেই করব। এইখানে কিন্তু পিজেড এর উপরে 0 রেখা হয়নি, কিন্তু মনে রাখবে যে পিজেড এর ক্ষেত্রে এম এর মানকে 0 ধরা হয়। আর এইটা কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করার সময় আলাদা নিয়ম আমরা ফলো করছি, এটা শুধু মনে রাখার জন্য, এটা পরে কাজে লাগে সেই জন্য বলে দিলাম একবার। আচ্ছা, এবার আসছি আমি পি কক্ষকের আকৃতি। 3টে পি কক্ষক পাবো আর 3টে পি কক্ষকের আকৃতির জন্য জানবো। তার আগে জেনে নাও যে পি কক্ষক এর আকৃতি হয় ডাম্বেল আকার, ডাম্বেল শেপ। ডাম্বেল নাম শুনেছি তো? ডাম্বেল আকৃতি সাধারণত ডাম্বেল মেয়েরা তোলে না, সেই জন্য এখন তুলছে অবশ্য। ডাম্বেল শেপ হয়, DUMBL, DUMB, ডাম্ব, BELL, ডাম্বেল। ডাম্বেল আকৃতির হয় মানে কি? যেমন আমি PX টা ড্র করছি, দেখো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর জেডও আছে, জেডটা ড্র করিনি। PX দেখতে কেমন হয় বা 2PX দেখতে কেমন হয়? এই এক্স অক্ষ বরাবর ইলেকট্রন ঘনত্ব এই দিকে থাকে পজিটিভ দিকে, আর এই দিকে নেগেটিভ দিকে থাকে, আর এখানে নিউক্লিয়াস থাকে। ছবিটা যখন 3 ডাইমেনশনালি আঁকবো তখন এই যে লাইনটা দেখতে পাচ্ছ, দেখতে পারবে না, বইতে দেখো লাইনটা দেখা যাবে না। এটা এরকম করে গোলাকার করে দিয়েছে, মানে ঘনত্ব, ইলেকট্রন ঘনত্বটাকে পুরো ছড়িয়ে দিয়েছে। তাহলে এইরকম আকৃতিটা দেখো, ডাম্বেল আমি দেখেছি চোখে, তোমরাও দেখেছো নিশ্চয়ই, এরকম ভাবে থাকে। ডাম্বেলটা মাঝে ধরার জায়গা থাকে আর দুদিকে লোহার চাকা থাকে, তার মানে এটা অনেকটা ডাম্বেলের মতো দেখতে। নিউক্লিয়াসের ডান দিকে অর্থাৎ এক্স অক্ষের পজিটিভ দিকে আর এক্স অক্ষের নেগেটিভ দিকে ইলেকট্রন ঘনত্বটা ছড়িয়ে থাকে। এই যে ইলেকট্রন ঘনত্বটা ছড়িয়ে আছে, এই যে দুটো গোলাকার দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় লোব, LOBE বা LOB, লয়কার ব, ভ করে দিও না, লোভ হয়ে যাবে, হ্যাঁ, লোব। এগুলোকে বলা হয় লোব, যেখানে ইলেকট্রন ঘনত্ব থাকে। এবার দেখো এখানে ডাইরেকশনাল নেচার আছে, অর্থাৎ আমি যদি বলি 2px, তাহলে সেই অরবাইটালের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব শুধুমাত্র এক্স অক্ষের দিকে বিন্যস্ত আছে, ওয়াই অক্ষ বা জেড অক্ষর দিকে বিন্যস্ত নেই। তাহলে আমি বলতেই পারি যে 2px বা পি কক্ষকের ডাইরেকশনাল নেচার আছে, দিক দর্শিতা ধর্ম আছে। তাহলে 2py টা দেখতে কেমন হবে? 2py, 2py এর ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব বা লোবগুলো কোন দিকে থাকবে? ওয়াই অক্ষর দিকে থাকবে। একই রকম দেখতে হয় সব, ডাম্বেল আকৃতি। ওই লোবগুলো যারা ছবি ভালো আঁকতে পারো, মানে আমার মতো ভালো আঁকতে পারো, ভালো ছবি আঁকতে পারি, তাহলে ওই রকম তুমি ভালো করে ছবি আঁকবে। ইলেকট্রন ঘনত্বটা এরকম করে দেখিয়ে দিলে, গোলাকার করে দিলে, নিউক্লিয়াসটা দেখিয়ে দিলে, তাহলে পি জেডটা কেমন হবে? 2pz, এটা হবে না, জেড অ্যাক্সিস আঁকলাম আমি, তাহলে ইলেকট্রন ঘনত্বটা জেড অ্যাক্সিস বরাবর থাকবে, অর্থাৎ লোবগুলো জেড অ্যাক্সিস বরাবর থাকবে। এগুলো যতগুলো আঁকলাম সেটা হচ্ছে 2px, 2py, 2pz, সে সবগুলোর ক্ষেত্রে আমি দেখলাম যে ইলেকট্রন ঘনত্বগুলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর আছে। এখানে জেডটাকে আঁকতে পারো, না আঁকার কিছুই নেই, এখানে হবে না জেড এঁকে দিলে, এখানে হবে না জেড এঁকে দিলে, তাহলে এটা হয়ে গেল 2pz। তাহলে এখন একটা কোশ্চেন করা হচ্ছে যে এর ক্ষেত্রে গোলাকার নোড কত? গোলাকার নোড বের করো দেখি ফর্মুলা দিয়ে। 2px এর ক্ষেত্রে গোলাকার নোড, স্ফেরিক্যাল নোড, ফর্মুলা n-l-1, তাহলে 2 - 1 - 1 জিরো হচ্ছে তো, জিরো পাচ্ছ তো, জিরো, তাহলে জিরো হচ্ছে, কোনো স্ফেরিক্যাল নোড নেই। অর্থাৎ তুমি যদি এরকম করে গোলাকার কোনো অঞ্চল খোঁজো, বলবে স্যার এই জায়গায় তো নেই, এই জায়গায় নেই, কিন্তু এই জায়গায় টাচ করে যাবে,
গোলাকার খুঁজতে গেলে অঞ্চল পাবে না, এই জায়গায় টাচ করে যাবে। আবার এই তিনটাকে যদি একসাথে লাগিয়ে দিই তাহলে তো পাবেই, টাচ করে যাবে। এই তিনটাকে যদি একসাথে লিখি তাহলে সেইটা কি পাবো বলো তো? কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে না, ফুলের মতো? ছোটবেলায় ফুল এঁকেছো তো? এরকম দেখতে হবে না? আচ্ছা, একটা জিনিস, এই যে ছবিটা এঁকেছি সেই জিনিসটা মাথায় মনে রাখবে, আমি এখানে সবগুলোই কালো করে দিয়েছি। কোন জায়গায় বেশি হবে? কিনারায় বেশি হবে, যেটা লাল করে দিই, কিনারায় ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। আবার এই কিনারায় বেশি হবে। আর নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে ইলেকট্রন ঘনত্ব বাড়তে বাড়তে কিনারায় ম্যাক্সিমাম হয়ে যাবে, ধারে একদম প্রান্তে ম্যাক্সিমাম হয়ে যাবে। তাহলে কোন রকম গোলাকার নোড পাইনি টুপি এক্স এর ক্ষেত্রে, টুপি ওয়াই এর ক্ষেত্রে, আর টুপি জেড এর ক্ষেত্রে। তুমি কে কোশ্চেন? আচ্ছা, এখনই আমি 3P যখনই আঁকতে বলবো তখন ছবিটা সবাই আঁকবে, যেটা বইতে তোমাদের দেওয়া নেই মনে হয়। 3Px এর ছবি দেওয়া আছে বইতে, দেখো তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো কথা। আচ্ছা, এবার আমি আসছি অ্যাঙ্গুলার নোডের কথা বলছি। অ্যাঙ্গুলার নোড, সবাই বের করো দেখি অ্যাঙ্গুলার নোড। এল ফর্মুলা 1। অ্যাঙ্গুলার নোড একটা পেয়েছো তো সবাই? এবার দেখো 2Px এর ক্ষেত্রে এই জায়গাটা জানা দরকার আছে, এই জায়গাটা কনসেপ্ট একটু ভালো থাকা দরকার তোমাদের, জয়েন্টে কোশ্চেনে অ্যান্সার করতে পারবে সহজে। তাহলে এই যে অ্যাঙ্গুলার নোডটা, সেই অ্যাঙ্গুলার নোডটা দেখবে সব ক্ষেত্রেই একটা পাবে, পি এর মানে অ্যাঙ্গুলার নোড একটা। এবার আমি যখন 2Px এর ক্ষেত্রে বলবো, এমন একটা তল খুঁজতে হবে তোমাকে যে তল বরাবর ইলেকট্রন ঘনত্ব নেই। যেহেতু এটা পিএক্স অরবাইটাল, তাহলে এক ওয়াই আর জেড একটা তল, ওয়াই জেড বরাবর একটা তল আমি যদি কল্পনা করি, সেই ওয়াই জেড বরাবর তল বরাবর যদি আমি পাস করি তাহলে দেখবে নিউক্লিয়াস দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এই দুটো লোবকে টাচ করবে না, করবে কি? ওয়াই জেড বরাবর একটা তল কল্পনা করবে না, এইটা তোমার আমি হয়ে গেল। এই যে ছবিটা এঁকেছি, এই কালো পেন বরাবর ভেবে নাও অরবাই লোব গুলো আছে পিএক্স এর, কালো তল অ্যাক্সিস বরাবরই তো থাকবে। এটা ওয়াই, এটা এক্স, তাহলে ইলেকট্রন ঘনত্ব আছে, আর জেডটা উপরে আছে, উপরে। এখন আমি যদি এই বরাবর প্লেন চালাই, যেটা আমার এই হাতটা দেখতে পাচ্ছ, আঙ্গুলগুলো দেখতে পাচ্ছ, এই তলটা কোন তল গো? জেড আর ওয়াই নয়? জেড আর ওয়াই তল তো? হ্যাঁ, এই জেড আর ওয়াই তল বরাবর আমি যদি এই প্লেনটাকে চালিয়ে দিই তাহলে কি লোবগুলোকে টাচ করবে? হ্যাঁ, এটা শুনতে চাইছি, লোবগুলোকে টাচ করবে না। তার মানে এইখানে একটা নোড আছে, সেটাকে বলছি অ্যাঙ্গুলার নোড, যেটা টু পি এক্স এর ক্ষেত্রে কোন তল বরাবর গেছে? ওয়াই জেড তল বরাবর গেছে। টু পি ওয়াই এর ক্ষেত্রে ওই অ্যাঙ্গুলার নোডটা আছে, কিন্তু কোন তল বরাবর যাবে সেই তল নোডটা? বলো। এক্স জেড বরাবর যাবে, ঠিক বলেছি? নোডটা এক্স জেড বরাবর, যেমন আমি যদি ওয়াই বলি তাহলে আবার এরকম দিলাম। এই যে পেন্সিলটা যেদিকে রেখেছি সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লোব আছে, লোব আছে। এখন আমি যদি ওয়াই জেড, ওয়াই সরি জেড এক্স, এটা তো জেড এক্স, কালো পেন বরাবর আর জেড অ্যাক্সিস বরাবর আমি যদি চালিয়ে দিই তাহলে জেড এক্স তল, এই জেড এক্স তল বরাবর যদি যাই, দেখো লোবকে টাচ করেনি, পেন্সিলের ইলেকট্রন ঘনত্ব গুলোকে টাচ করেনি, তাহলে এই জেড এক্স জেড বরাবর একটা তল আছে, যে তল বরাবর ইলেকট্রন ঘনত্ব নেই, কার ক্ষেত্রে? 2Py এর ক্ষেত্রে। তাহলে নোডাল তলটা এক্স জেড বরাবর আছে। আর 2Pz এর ক্ষেত্রে নোডাল তলটা কোন বরাবর আছে, কে বলবে? এক্স ওয়াই বরাবর আছে। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো কনসেপ্ট, এই কনসেপ্টটা যেন তোমাদের সবারই থাকে, কেউ বুঝতে না পারলে আমাকে বলবে। এই যে নোডাল তলটা কোন তল বরাবর গেছে সেইটা তোমাকে কোশ্চেন করতেই পারে, যে 2Px এর ক্ষেত্রে নোডাল তল একটা, 2Py এর ক্ষেত্রেও নোডাল তল একটা, আর 2Pz এর ক্ষেত্রেও নোডাল তল একটা। ওই প্রত্যেকটা অরবাইটালের ক্ষেত্রে
কোন তলটাকে অ্যাকচুয়ালি নোডাল তল বলছি। যেমন টুপি এক্স এর ক্ষেত্রে নোডাল তল হচ্ছে ওয়াই জেড, টুপি ওয়াই এর ক্ষেত্রে নোডাল তল হচ্ছে এক্স জেড, আর টুপি জেড এর ক্ষেত্রে নোডাল তল হচ্ছে ওয়াই এক্স ওয়াই। তাহলে বুঝতে পারছো যেটা আছে তার সেটাকে বাদ দিয়ে, এক্স আছে তাহলে ওয়াই জেড, ওয়াই আছে তাহলে এক্স জেড, আর জেড আছে তার মানে এক্স ওয়াই। এটা গেল নোডাল তল। আর স্ফেরিক্যাল কোনো তল নেই বা স্ফেরিক্যাল কোনো নড নেই, সরি নোড নেই। তাহলে টোটাল নোড বার করে নিতে পারবো, এন মাইনাস ওয়ান করবো, দেখবে একটাই বেরোবে। এবার আসছি পরেরটা, সেটা হচ্ছে থ্রি, চাহিদার জন্য বলছি, থ্রি পি এক্স, সবারই জন্য বলছি, থ্রি পি ওয়াই আর থ্রি পি জেড। এবার যেমন আমি এস অরবাইটাল এঁকেছিলাম 1s আর 2s, সেরকম ভাবেই আঁকার চেষ্টা করছি, দেখো ভালো করে, ওরকমই ব্যাপারটা আছে। অর্থাৎ থ্রি পি এক্স এর ক্ষেত্রে এটা এক্স অ্যাক্সিস যদি হয়, তাহলে প্রথমে ইলেকট্রন ঘনত্বটা কমতে কমতে বাড়বে, বাড়তে বাড়তে এই কিনারায় একদম বেড়ে যাচ্ছে। এটাকে আমি লাল দিয়ে দেখিয়েছিলাম, আবার লাল দিয়েই দেখাই। এখানে ইলেকট্রন ঘনত্বটা বাড়বে একদম শেষের দিকে গিয়ে, এরপর কি হবে, এরপর একদম ইলেকট্রন ঘনত্ব থাকবে না, থাকবে না, ফাঁকা থাকবে, তারপরে আবার একটা এখান থেকে বেরোবে, অর্থাৎ আবার এই কিনারায় গিয়ে ইলেকট্রন ঘনত্ব বাড়বে। আর এই দুটো লোবের মাঝখানে একটা অঞ্চল থাকবে, যেটাকে আমি এরকম করে কেটে দিলাম, চোখে দেখতে পাচ্ছ কিনা কে জানে, এত সূক্ষ্ম আসছে তো, এই যে পেন্সিলে করে যেটা আমি কেটে দিলাম, এই জায়গাটা আর এই জায়গাটা, এই যে যেটা বার করে দিলাম আলাদা করে, এই জায়গাটা বলছি নোড, ফাঁকা অঞ্চল একটা, তাই না? যেটা পি এক্স এস এর ক্ষেত্রে হয়েছিল, 2s এর ক্ষেত্রে 1s যেখানে শেষ হচ্ছে আর 2s যেখানে শুরু হচ্ছে, সেই জায়গায় তো ফাঁকা অঞ্চল ছিল। তাহলে এইখানেও একটা ফাঁকা অঞ্চল আছে, এইখানে আবার ইলেকট্রন ঘনত্বটা বেশি হবে। এই ছবিটা যখন আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, তখন জিনিসটাকে আরো ভালো দেখতে পারবে তুমি। তাহলে এই জায়গাটা একই রকম ভাবে হলো। তাহলে 3s এর ক্ষেত্রে এরকম দেখ, 3px এর ক্ষেত্রে এরকম দেখতে হবে। অর্থাৎ একটা লোব শেষ হবে, আবার একটা লোব শুরু হবে, এই লোব দুটোর মাঝে একটা অঞ্চল থাকবে, যেটা আমি এরকম করে গোল করে দিলাম, যেটাকে বলছি ফাঁকা অঞ্চল, নোড। তাহলে এটা হয়ে গেল 2p 3px এর ছবি। 3p/, 3pz এর ছবি বুঝতে পারছি কেমন হবে? কে বুঝতে পারলে না ব্যাপারটা কি বলছি? 2px 3px এরকম ব্যাপারটা, যেমন যেখানে এটা 2px, তার উপরে তো কিছু ছিল না, এরপরে মাঝে একটু গ্যাপ দিয়ে আবার একটা অরবাইটাল আছে, এটা যে 3px দেখতে, 3py দেখতে কেমন? এরকম। এই জায়গাটায় ফাঁকা অঞ্চল আছে, এই জায়গাটা। আশা করি সবাই বুঝতে পারছো। এই জায়গাটা ফাঁকা অঞ্চল আছে, সবারই ক্ষেত্রেই পাবো। টুপি জেডটা নিজে থেকে এঁকে নিতে পারবে আশা করি, না এঁকেই দিই, সব যখন আঁকছি। ইলেকট্রন ঘনত্বটা ধারে বেশি হয়। এই জায়গাটা একটা ফাঁকা জায়গা আছে, যেখানে 2px এর লোবটা শেষ হচ্ছে, 3px এর শুরু হচ্ছে। তাহলে এটা পেয়ে গেলাম। এবার বুঝতে পারছো কেন 3p আগে দিচ্ছি আর 2p আগে দিচ্ছি? সাইদা বুঝতে পারছি এবার ব্যাপারটা? এবার আমি কোশ্চেন করছি তোমাদেরকে, যে 3px 3py আর 3pz এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড কত আর স্ফেরিক্যাল নোড কত? আগে এর অ্যাঙ্গুলার নোড বার করো, স্ফেরিক্যাল নোড বার করো। 3px এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড আর স্ফেরিক্যাল নোড, রেডিয়াল নোড আর স্ফেরিক্যাল নোড। আচ্ছা, আমি কালো লাল করে দিয়েছি, মানে ভাববে না যে তিনটে করে অরবাইটাল আছে। লালটা বোঝাতে চাইছি যে কিনারায় বেশি ইলেকট্রন ঘনত্ব থাকে, এটা বোঝাবার জন্য কিন্তু, হ্যাঁ।
বেরিয়েলো? গোলাকার নোট বেরিয়েছে 3p x এর ক্ষেত্রে? কটা বেরিয়েছে? হ্যাঁ 1 বেরিয়েছে। 3 minus 1 minus 1 equals to 1। তাহলে একটা স্ফেরিক্যাল নোট পেলাম। আর অ্যাঙ্গুলার নোট কত পাবো? অ্যাঙ্গুলার নোট তো পাবোই, অ্যাঙ্গুলার নোট তো পাবোই অবশ্যই, একটা প্রত্যেক ক্ষেত্রে বলে দিয়েছি। আর এটাও আশা করি তুমি বলতে পারবে যে কিভাবে অ্যাঙ্গুলার নোটটা কোন দিক দিয়ে গেছে। 3p x এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কোথা দিয়ে গেছে, 3p y এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কোথা দিয়ে গেছে, আর 3p z এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট কোথা দিয়ে গেছে, একই ব্যাপার, তাই না? ওই এরকম ভাবে গেছে, এটার ক্ষেত্রে এরকম ভাবে গেছে, আর এটার ক্ষেত্রে ওইটা দেখাতে পারবো না কিরকম ভাবে গেছে। এবার তুমি ভাবো যে স্ফেরিক্যাল নোটটা কোথা থেকে এলো। স্ফেরিক্যাল নোটটা তুমি এখন দেখতে পাচ্ছ না, কিন্তু স্ফেরিক্যাল নোট আছে। এই যে এইখানটায় যে ফাঁকা জায়গা চলে এসছে না, দুটো দুটো অরবিটালের লোবের মাঝে একটা ফাঁকা জায়গা চলে এসছে না, এই অঞ্চলটা। এখন এই তিনটেকে যদি জুড়ে দাও না, কি দেখতে পারবে, এর ফাঁকা অঞ্চল, এর ফাঁকা অঞ্চল, এর ফাঁকা সবগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে গোলাকারে, তাই না? আমি দেখাবো এটা ছবি এঁকে, তোমরা অবশ্যই ইমাজিন করে নিয়েছো, বুদ্ধিমতী খুব। অর্থাৎ এই যে ছবিটা আমি আঁকছি, এই একটা পি হলো 2px 2py 2pz। আবার এই জায়গায় একটা আসবে, এই জায়গায় একটা আসবে, বড় করে দেখিয়ে দিলাম। এখন এই যে জায়গাগুলো ছিল, যেটা লাল দিয়ে দেখাচ্ছি, এই যে জায়গাটা ছিল, এর এইখানে, আবার এর এইখানে, এই জায়গার এইখানে ফাঁকা, এই জায়গায় একটা ফাঁকা। এখন দেখো এই বরাবর একটা স্ফেরিক্যাল নোট চলে এসছে, আসেনি? ওই যে প্রত্যেকটার ক্ষেত্রে এই যে জুড়ে দিয়ে দেখো স্ফেরিক্যাল একটা নোট চলে আসবে। তাহলে 3pর ক্ষেত্রে বা 3px 3py 3pz এর ক্ষেত্রে একটা স্ফেরিক্যাল নোট চলে এসেছে, আসেনি? স্ফেরিক্যাল নোটটা কোথায় বরাবর গেছে দেখতে পাচ্ছ তো স্ফেরিক্যাল নোটটা। তাহলে 4px 4py 4pz এর ক্ষেত্রে তোমার স্ফেরিক্যাল নোট পাবে, কটা পাবে? 4px 4py 4pz এর ক্ষেত্রে দুটো করে স্ফেরিক্যাল নোট পাবে। আর অ্যাঙ্গুলার নোট কত করে পাবে? অ্যাঙ্গুলার নোট সবসময় একটাই পাবে, কেউ আর কি দুটো বলে দিও না। তাহলে আমি সবারই ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট স্ফেরিক্যাল নোট বের করে নিতে পারবো পি অরবাইটাল দিলে। এবার আসছি ডি অরবাইটাল। ডি অরবাইটালের ক্ষেত্রে আমি নির্ণয় করব কক্ষকের আকৃতি, ডি কক্ষকের আকৃতি। এটা বললেই আমাদের কক্ষকের আকৃতি শেষ। হ্যাঁ বলো। এইটা হচ্ছে 3p উপকক্ষের চিত্র। জেনে নেওয়া ভালোই আছে, ঠিকই আছে, কোশ্চেনটা ভালো করলে জেনে নিলাম তাহলে সবাই মিলে। এবার হচ্ছে ডি অরবাইটালের আকৃতি। এবার আমাকে বলে দাও ডি এর ক্ষেত্রে এল সমান কত? হ্যাঁ, ডি অরবিটালের ক্ষেত্রে এল ইকুয়ালস টু 2 আর এম ইকুয়ালস টু তাহলে কি কি পাবো? -2 -1 0 +1 +2। তাহলে কটা অরবিটাল পাবো? টোটাল 5টা অরবিটাল পাবো, 5। তার মধ্যে নামগুলো বলে দিই আমি, নামগুলো জানো তোমরা, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর ডি জেড স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। তার মধ্যে আবার বলে দিই, ধরা হয়েছে যে ডি জেড স্কোয়ারের ক্ষেত্রে এম ইকুয়ালস টু 0। এটা বলে দিই, পরে তোমাদের কোনো না কোনো জায়গায় কাজে লাগবে বলে দিচ্ছি। তবে এখন বক্স করে যেমন কোয়ান্টাম নাম্বার বার করেছিল ওরকমই বার করবে, যেন ভুল করে দিও না। যা পুরোনো যা জিনিস শিখেছি সেটা ভুল করে দিও না। তাহলে 2p/z স্কোয়ারের ক্ষেত্রে এম কে 0 ধরা হয়, বাকি যেগুলো যে কোনো একটা হতে পারে, -1 -2 যে কোনো হতে পারে, ওটা কোনো নির্দিষ্ট নেই। এখন আমি জেনে গেলাম 5টা অরবিটাল। তার মধ্যে এই যে প্রথম তিনটে এঁকেছি না,
সেই তিনটে প্রায় একই রকম দেখতে হয়। আর এই dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর dz স্কোয়ার একটু আলাদা হয় দেখতে। তবে বলে দিই, এই 1 2 3 4 এই চারটের আকৃতির একটা নাম আছে, মানে dxy dyz dxz আর dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে আকৃতি পাবো এই চারটে অরবিটালের, এর একটা নাম আছে। আর dz স্কোয়ার অরবিটালে আর একটা নাম আছে। এই যে চারটে অরবিটাল, প্রথম চারটে যেটা বললাম, সেই চারটে অরবিটালকে বলা হয় ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল আকৃতি। ডাবল ডাম্বেল মানে বুঝতে পারছো কটা লোব হবে ডাবল ডাম্বেলের ক্ষেত্রে? চারটে লোব হবে, সেটা দেখাচ্ছি। আমি প্রথম আঁকছি dxy যখন ছবি আঁকবো, বা বলতে পারি 3dxy, 3D হবে তো, 2 হবে না তো, 3dxy, তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকবো। এবার বলি, এখানে যে লোবগুলো থাকবে, খুব ভালো করে শুনবে, এখানে যে লোবগুলো থাকবে এক্স আর ওয়াই এর মাঝ বরাবর থাকবে, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে 45 ডিগ্রি কোণে থাকবে আর কি। এইখানে একটা লোব এক্স ওয়াই মাঝ বরাবর, এইখানে একটা লোব নেগেটিভ দিকে, এই দিকে একটা লোব, আর এই দিকে একটা লোব। ঠিক আছে, এবার এই কিছু কিছু বইতে এই লোবগুলোর মাঝে প্লাস মাইনাস দেওয়া থাকে। আমি হ্যাঁ কি বললাম, এক্স ওয়াই অরবিটালের ক্ষেত্রে লোবগুলো এক্স আর ওয়াই অ্যাক্সিসের মাঝ বরাবর থাকে। আর একটা জিনিস যেটা বলছিলাম, যে কিছু কিছু বইতে দেখবে এই লোবগুলোর ভেতরে প্লাস মাইনাস এই রকম সাইন দিয়ে রেখেছে, প্লাস মাইনাস। তোমাদের বইতে আছে কিনা জানি না, সেটা আমি লিখিনি, কিন্তু প্লাস মাইনাস গুলো লিখিনি, কারণ এই প্লাস মাইনাস লিখলে আরো অনেক কোশ্চেন জাগবে মনে। সেই অ্যান্সার গুলো দিতে গেলে আমাদের নেক্সট চ্যাপ্টারে যেতে হবে, কেমিক্যাল বন্ডিং এ। সেই জন্য আমি প্লাস মাইনাস লিখিনি, তোমাদের বইতে আছে কিনা দেখে নেবে। প্লাস থাকলে ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে আছে, ডি এক্স ওয়াই এর ক্ষেত্রে প্লাস যদি থাকে তাহলে এইদিকে প্লাস, তার উল্টো দিকে প্লাস, এইদিকে মাইনাস, তার উল্টো দিকে মাইনাস, এরকম থাকবে। আর পি অরবিটাল থাকলে একদিকে প্লাস একদিকে মাইনাস থাকবে। ওটা পরে আলোচনা করো প্লাস মাইনাস ব্যাপারটা কি, এখন আমি লিখছি না প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল ডি এক্স ওয়াই। ডি এক্স জেড কেমন দেখতে হবে? একই রকম, শুধু যখন অরবিটালটা ড্র করবে তার আগে অ্যাক্সিস গুলো, এইটা হয় না এক্স লিখে দিলে, এটা জেড লিখে দিলে, শুধু নামটা চেঞ্জ হয়েছে, ছবি একই রকম। তাহলে এক্স জেড অ্যাক্সিসের মাঝ বরাবর লোবগুলো থাকবে চারটে লোব, ডাবল ডাম্বেল আকৃতি। আবার একই রকম কিনারায় কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। আর ওই প্লাস মাইনাস গুলো পরে আলোচনা করব, আমি এই মুহূর্তে করছি না। এটা নিউক্লিয়াস। তাহলে ডি ওয়াই জেড কেমন দেখতে হবে বলো? এটাকে নাও ওয়াই নিয়ে নিলাম, এটাকে জেড নিয়ে নিলাম, তাহলে আবার একই রকম দেখতে, শুধু অ্যাক্সিস চেঞ্জ করেছি, আর কিছু না, অ্যাক্সিসের নাম চেঞ্জ করেছি, বাকি একই রকম। ছবিগুলো একই রকম হবে। আমার ছবিটা একটু ছোট বড় হয়ে গেছে, হ্যাঁ, বই দেখবে, আশা করি বইতে আছে। তাহলে এক্ষেত্রে যদি গোলাকার নোট বলি আর অ্যাঙ্গুলার নোট বলি, গোলাকার নোট যদি বলি তাহলে দেখো কি বেরিয়েছে, 0 3 মাইনাস 2 মাইনাস 1, আর এখানে এল সমান 2। তাহলে অ্যাঙ্গুলার নোট দুটো পেয়েছো। প্রত্যেকটা ডি অরবিটালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোট তুমি পাবে দুটো। এখন তিনটে গেছে, আর দুটো আঁকিনি। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে অ্যাঙ্গুলার নোট কোন বরাবর যাচ্ছে, কোন তল বরাবর যাচ্ছে। একটা হচ্ছে ওয়াই জেড তল বরাবর, একটা হচ্ছে এক্স জেড তল বরাবর। দেখে নাও, ওয়াই জেড তল বরাবর তুমি যদি কাট করো কিছুই হবে না, আর ওয়াই জেড বরাবর আর এক্স জেড বরাবর। এই লাল পেনটা যদি ওয়াই অ্যাক্সিস হয় আর কালো পেনটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে লোবগুলো তো এদের মাঝে বরাবর আছে। তাহলে তুমি যদি এই বরাবর চালিয়ে দাও, যেটাকে কি বলছি ওয়াই জেড, আর এইদিকে যদি চালাই এটাকে বলছি এক্স জেড,
তাহলে দেখো কোনো লোবকে টাচ করেনি। কিন্তু যদি বলি এক্স ওয়াই প্লেন বরাবর চালাতে, তাহলে কি কাট করবে? এক্স ওয়াই প্লেন বরাবর যদি চালাই, তাহলে এক্ষেত্রে এক্স ওয়াই বরাবর নোড নেই, এই নোড আছে, নোড নেই। আর কোন কোন বরাবর আছে? এক্স জেড আর ওয়াই জেড নোড আছে। আচ্ছা, আর একটা কথা দেখবে কিছু বইতে লেখা আছে, এই যে যেখানে কিনারা যেটা পাচ্ছি, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এগুলোকে বলা হয় অ্যান্টি নোড। অ্যান্টি নোড কি? যেখানে ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি থাকে তাকে বলে অ্যান্টি নোড। আর নোড কাকে বলে? যেখানে ইলেকট্রন ঘনত্ব শূন্য থাকে তাকে বলে অ্যান্টি নোড। আর এগুলোকে অ্যান্টি নোড বলে, দরকার নেই অ্যান্টি নোডের। আচ্ছা, এইখানে ডি এক্স জেড বরাবর যদি বলি নোড কত পাবো আর কোন দিক বরাবর পাবো? দুটো নোড পাবো। কোন দিক বরাবর পাবো? কোন তল বরাবর পাবো? এটা কত সহজ জানো তো? তুমি এইটা দেখছো, এই দুটোকে লিখে দেবে, যেটা আছে সেটা বাদ দিয়ে লিখবে। তার মানে এক্স ওয়াই লিখে দিলে আর ওয়াই জেড লিখে দিলে, তাহলে এখানে আরো সহজ কিন্তু। আর এখানে ওয়াই জেড আছে, তাহলে যে দুটো পড়ে রইলো সেটা হচ্ছে এক্স ওয়াই আর এক্স জেড। তাহলে এইগুলো পেয়ে গেলাম, দুটো করে নোড পেয়ে গেছি। কোনো স্পেরিক্যাল নোড নেই, কারণ গোলাকার টাচ করে যাবে। আর দুটো অরবিটাল, যেটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। বলে দিই, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের আকৃতিও কিন্তু ডাবল ডাম্বেল হয়, কিন্তু পার্থক্যটা খুব ভালো করে মনে রাখবে। ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে ও লোবগুলো অ্যাক্সিস বরাবর হয়, এই অ্যাক্সিস বরাবর হয়, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর হয়। আর ওদের ওদের ক্ষেত্রে কি বলছিলাম? অ্যাক্সিসের মাঝ বরাবর ছিল। এটা তোমার ক্লাস 12 জয়েন্ট যতদূর কেমিস্ট্রি পড়বে সব জায়গায় কাজে লাগবে। এইটা হয়ে গেল নিউক্লিয়াস, আর এটা হচ্ছে অ্যাক্সিস বরাবর লোবগুলো আছে। এখন যদি অ্যাক্সিস বরাবর লোব থাকে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের, তাহলে এখানেও দুটো নোড আছে, দুটো অ্যাঙ্গুলার নোড আছে, তল আছে, নোডাল তল। সেই তলটা কিরকম হবে, কোন তল কিভাবে যাবে? জেড অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস আর এক্স আর ওয়াই এর মাঝখানে এই দিক দিয়ে একটা যাবে, আমি কাট করে দিচ্ছি, এই দিক দিয়ে একটা যাবে আর এই দিক দিয়ে একটা যাবে, এই দুটো তল বরাবর যাবে। এক্ষেত্রে কিন্তু এগুলো নোডাল তল, নোডাল তল, লালগুলো বলে দিলাম, নোডাল তল। তাহলে এগুলো হচ্ছে নোডাল তল। এটা হলো ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার নামও কিন্তু ডাবল ডাম্বেল আকৃতি। লাস্ট পড়ে রইলো যেটা ডি জেড স্কোয়ার অরবিটাল। ডি জেড স্কোয়ার অরবিটালের ক্ষেত্রে বলে দিই, নোড ইলেকট্রন ঘনত্ব শুধু জেড অ্যাক্সিস বরাবর থাকে, জেড অ্যাক্সিস বরাবর। এটা হবে না জেড অ্যাক্সিস, আর এটা হবে না এক্স, আর এটা হবে না ওয়াই। তাহলে জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রন ঘনত্ব সব থেকে বেশি থাকে, তার মধ্যে কিনারায় সব থেকে বেশি থাকে। আর একটা জিনিস থাকে, এই এক্স আর ওয়াই তল বরাবর একটা রিং থাকে, ইলেকট্রন ঘনত্বে হালকা একটা রিং এক্স আর ওয়াই তল বরাবর, যেটাকে এরকম ভাবে আমি দেখালাম, এরকম দেখতে হয়। রিংটা কোথায় থাকে? এক্স ওয়াই বরাবর থাকে। এইটার একটা বিশেষ নাম আছে, সেই নামটা হচ্ছে বেলি ব্যান্ড বা বেলি বেল্টও বলা হয়। BELLY BAND ব্যান্ড বা বেল্টও বলি, ব্যান্ডটাকে লিখছি BAND ব্যান্ড। মানে মানুষ যদি, একটা মানুষকে যদি কল্পনা করিবে না, এটা মানুষের মাথা আর এটা পা, তাহলে দেখো পেট বরাবর একটা রিং আছে। মানে কি, আমরা বেল্ট তো সাধারণত পেটেই পরি, তাহলে ওই বেল্টটা পেট বরাবর একটা রিং আছে বা বেল্ট আছে, বেলি ব্যান্ড বা বেলি বেল্ট বলা হয়, এইরকম আকৃতিকে বলা হয়। তাহলে এটা একটু মুখস্থ রাখবে এই নামটা। আর এটা রিং হয়, ইলেকট্রন ঘনত্বটা এক্স আর ওয়াই বরাবর যায়, ঠিক আছে? এটা খুব অল্প একটা ঘনত্ব, খুব বেশি নয়, অল্প একটা ঘনত্ব। তাহলে এটা হয়ে গেল ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ারের অরবিটালের আকৃতি। তাহলে এখান পর্যন্ত আমাদের ডি অরবিটালের আকৃতি জানা হয়ে গেল সবগুলোর ক্ষেত্রেই। আর এফ অরবিটাল আমাদের সিলেবাসে নেই। এফ অরবিটালের আকৃতিও জটিল হওয়ার জন্য
ট্রিপল ডাম্বেল হবে, এগুলো আমাদের সিলেবাসে নেই। কেউ যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে এফ অরবাইডালের আকৃতি লিখবে শেপ অফ দ্য এফ অরবাইডাল, গুগল সার্চ করবে, ছবি দিয়ে দেবে, দেখবে তোমাকে 7টা অরবাইডালের ছবি দেখিয়ে দেবে। আশা করি যদি ইন্টারেস্ট থাকে কারো, তারা গুগল সার্চ করে দেখে নিতে পারবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন পর্যন্ত যা পড়িয়েছি করতে পারো।